এবার ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবে গুলি, নিরাপদে আছেন সাবেক প্রেসিডেন্ট। অস্ত্রসহ সন্দেহভাজন একজন আটক। যুক্তরাষ্ট্রে সহিংসতার স্থান নেই মন্তব্য কমলার। বাংলাদেশিদের নিয়ে মোদির বিস্ফোরক মন্তব্য। ভারতের ঝাড়খণ্ডে অনুপ্রবেশের অভিযোগ। সহায়তায় খোদ রাজ্যের ক্ষমতাসীন দল জেএমএম। নিরাপত্তাহীনতায় বাসিন্দারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে গুলির ঘটনা ঘটেছে। তবে সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। অস্ত্রসহ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে এফবিআই। এদিকে যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ঘটনাস্থল ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ। রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরে নিজ গলফ ক্লাবে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা খেয়াল করেন গলফ ক্লাবের সীমানা প্রাচীরের বেড়া দিয়ে এক ব্যক্তি বন্দুকের নল ঢোকাচ্ছেন। সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস। মুহূর্তেই পুরো গলফ ক্লাব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পকে ঘিরে রাখেন নিরাপত্তা রক্ষীরা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন বলে জানিয়েছে তার প্রচারণা শিবির। এদিকে ফ্লোরিডার মার্টিন কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে মহাসড়ক ইন্টারস্টেট 95-এ তারা একটি গাড়ি থামিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে। তাদের ধারণা গুলি বর্ষণের ঘটনায় এই ব্যক্তি জড়িত থাকতে পারেন। অন্যদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এরই মধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে সংস্থাটি। ঘটনার পর হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুজনকেই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্প নিরাপদ আছেন বলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা। 2 মাস আগে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়। ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন এবং অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এরপর থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খোলা জায়গায় জনসভার সময় তিনি এখন বুলেট প্রুফ কাচের পেছন থেকে ভাষণ দেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্র ও সাধারণ মানুষদের মৌলিক অধিকার রক্ষায় ডেমোক্র্যাটদের লক্ষ্য। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এ সময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বাধা বলে উল্লেখ করেন তিনি। এদিকে নির্বাচনে প্রতারণা করতে ডেমোক্র্যাট শিবির পরিপক্ক বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের লড়াই। কটাক্ষ করার পাশাপাশি একে অপরের সমালোচনায় মুখর রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ভোট বাগে আনার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফোনিক্স অ্যাওয়ার্ডের নৈশভোজে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষাই ডেমোক্রেটদের লক্ষ্য বলে জানান কমলা। পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নতি, ভালো আয়, নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। তবে সমালোচনা করতে ভোলেননি ট্রাম্পের। Toward a brighter future, Donald Trump and his extremist allies intend to take our nation backward. They will give tax breaks to billionaires and big corporations. এদিকে কমলার প্রচারে পঞ্চমুখ ডেমোক্রেট শিবিরের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালস। একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালান তিনি। বলেন, উইসকনসিন অঙ্গরাজ্যে ভোটের লড়াইয়ে জয়ী হওয়াটা যুদ্ধ জয় করার মতো হবে।
অন্যদিকে শনিবার লাস ভেগাসে নিরাপত্তা বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে সীমান্তে অভিবাসন নীতির কারণে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মুদ্রাস্ফীতি নিয়েও কমলাকে কটাক্ষ করেন তিনি। তবে নির্বাচনে জয়ী হলেও ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের হাইতির 15,000 অভিবাসীকে বিতাড়িত করার অঙ্গীকার করে বিপাকে পড়েছেন ট্রাম্প। মৌসুমীর সাথী, সময় সংবাদ। বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ঝাড়খণ্ডে এক জনসভায় অংশ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বাংলাদেশেও রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করছে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। জোহার। রোববার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে পরিবর্তন মহারালি নামে বিজেপির এক জনসভায় যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে রাজ্যটির বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি। মোদীর দাবি, রাজ্যটির সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে। অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে অনিরাপত্তায় ভুগছেন বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করার অভিযোগ করেন মোদী। এমনকি এসব অনুপ্রবেশকারীদের সমর্থন দিচ্ছে রাজ্যটির ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম বলেও দাবি করেন তিনি। पंचायतों पर व्यवस्था पर कब्जा कर रहे हैं, बेटियों के साथ अत्याचार की वारदातें बढ़ रही है। झारखंड के शहर हो या झारखंड के गांव, इस घुसपैठ के कारण हर झारखंडी असुरक्षित महसूस कर रहा है। साथियों, सच्चाई ये है कि जेएमएम के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। इनके लोग झारखंड मुक्ति मोर्चे के भीतर भी घुस गए हैं। অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলেও অভিহিত করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে আবারও আলোচনায় এক দেশ এক নির্বাচন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মোদীর তৃতীয় মেয়াদেই এই পদ্ধতি চালু করতে সক্রিয় কেন্দ্রীয় এনডিএ জোট সরকার। এই সংস্কারমূলক পদক্ষেপে সব দলই সমর্থন জানাবে বলে আশাবাদী তিনি। এই নির্বাচনী ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরে আগ্রহী। গত মাসে লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করার সময়েও এই প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। সে সময় তিনি যুক্তি দিয়ে বলেন, ঘন ঘন নির্বাচন দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে, যদিও এই ব্যবস্থার সমালোচনা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাহানুল রানা, সময় সংবাদ। কারামুক্তির 2 দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে সরে যাবেন কেজরিওয়াল। আকস্মিক এমন ঘোষণার প্রতিক্রিয়ায় কটাক্ষ করতে ছাড়েনি প্রতিদ্বন্দ্বী দল বিজেপি। সময় বেঁধে না দিয়ে বরং দ্রুতই পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। আবগারি দুর্নীতি মামলায় কারাগার থেকে 6 মাস পর জামিনে বেরিয়ে যেন বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা দিলেন 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করার। রোববার দিল্লিতে দলীয় এক সভায় কেজরিওয়াল বলেন, 2 দিন পরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। জানান, আদালত থেকে ন্যায় বিচার পেলেও এখন জনগণের আদালত থেকে ন্যায় বিচার চান তিনি। দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়ে বলেন, কেবল জনগণ চাইলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। তবে নিজে পদত্যাগের ঘোষণা দিলেও মামলায় জর্জরিত কর্ণাটক, কেরালা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোনো অবস্থাতেই পদত্যাগ না করার আহ্বান জানান কেজরিওয়াল। বলেন, ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো, ভুয়া মামলা দিয়ে জেলে পাঠানো এবং সরকার ফেলে দেয়াই বিজেপির ফর্মুলা। এদিকে আম আদমি পার্টির নেতার পদত্যাগের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলছে, 48 ঘন্টার সময় না নিয়ে কেন এখনই পদত্যাগ করলেন না কেজরিওয়াল। এটিকে আম আদমি পার্টির নেতার নাটক বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
আগামী 6 মাসের জন্য জার্মানির সীমান্তে নজরদারি বাড়ানো ও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে আর কোনো অবৈধ ও অনিয়মিত অভিবাসী জার্মানিতে অনুপ্রবেশ করতে পারবে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক, মানবিক ও ধর্মীয় কারণে নানা সময়ে আশ্রিত আরব বংশোদ্ভূত অভিবাসী কর্তৃক স্থানীয়দের একের পর এক হত্যাকাণ্ড ও ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর ইস্যুতে উত্তাল জার্মানি। অভিবাসীদের দেশটিতে আশ্রয় দেয়া কিংবা না দেয়া এবং যে কোনো কারণে আশ্রয় লাভে ব্যর্থদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে শুরু হয় দেশটির নানা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনায় নিয়ে 16 সেপ্টেম্বর সোমবার থেকে আর কোনো অবৈধ ও অনিয়মিত অভিবাসী যাতে জার্মানিতে অনুপ্রবেশ করতে না পারে সে কারণে সীমান্তে পুলিশি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শলস প্রশাসনের এমন সিদ্ধান্তে ভালো এবং মন্দ দুটি দিকই দেখছেন স্থানীয় সহ প্রবাসীরা। সিরিয়া বা আরব দেশ থেকে ওরা এসে এখানে মনে করেন ও নিজের দেশে ক্রাইম করে বা অবৈধভাবে এসে ঝামেলা করতেছে এখানে, যার কারণে এখানে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াইছে। সো আমি মনে করি যে এখন যে জার্মান সরকার ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে ভালো সিদ্ধান্ত নিয়েছে। জার্মান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে বেশি কড়াকড়ি মনে হচ্ছে আমার মতে। কারণ অনেকের ক্রিমিনাল রেকর্ডস নেই, তারা এখানে আসতে চাচ্ছে। সেই ক্ষেত্রে সীমান্তে যে কড়াকড়িটা করা হয়েছে সেই ক্ষেত্রে অনেক ভালো মানুষও দেখা যাচ্ছে এখানে ঢুকতে পারছে না। জার্মানি দেখা দেখি অন্যান্য বর্ডারে এরকম কড়াকড়ি আরোপ করবে, এতে করে যারা অরিজিনালি আশ্রয় প্রার্থী, যাদের অরিজিনাল সমস্যা আছে, তারা ভুক্তভোগী হবে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী নেন্সি ফ্রেজারের সীমান্তে কড়াকড়ির সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ প্রতিবেশী পোল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও গ্রিস। সীমান্তে পুলিশি চেক বা নজরদারির মাধ্যমে মালামাল পরিবহন সহ প্রচলিত সেনজেন নীতি ক্ষতির মুখে পড়বে বলে মত দেশগুলোর। এদিকে জার্মানির সীমান্ত থেকে ফেরত পাঠানো আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের ভাগ্যে কি থাকবে, একই সঙ্গে কোন দেশে তারা আশ্রয় নেবে তা নিয়ে চিন্তিত ইউর মানবিক সংস্থাগুলো। সোমবার থেকে জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপের ফলে প্রতিবেশী অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশ জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই কপাল পুড়তে যাচ্ছে অবৈধ, অনিয়মিত, একই সাথে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অভিবাসীদের। এর ফলে শুধু জার্মানির সীমান্তেই নয়, গোটা ইউরোপের সীমান্তেই মানবিক বিপর্যয়ের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নে সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহের অভিযোগে সম্প্রতি এমন ঘোষণা দেয় ওয়াশিংটন। একই সঙ্গে পাকিস্তানকে সহায়তার অভিযোগে চীনের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এ নিয়ে ষষ্ঠবারের মতো পাকিস্তান ও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল দেশটি। এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় ইসলামাবাদ ওয়াশিংটনের তলানিতে পৌঁছে যাওয়ার সম্পর্ক যখন স্বাভাবিকের দিকে যাচ্ছে, ঠিক তখনই এলো মার্কিন নিষেধাজ্ঞার খবর। সম্প্রতি গণমাধ্যম জানায় পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। পাকিস্তানকে সহায়তার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের একাধিক প্রতিষ্ঠান ও এক ব্যক্তিও। 2021 সাল থেকে শুরু করে এ নিয়ে ষষ্ঠবারের মতো পাকিস্তান ও চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, বেইজিংয়ের রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি এবং পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স একসঙ্গে পাকিস্তানের জন্য দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানের ওই কোম্পানির সংশ্লিষ্ট সম্পত্তি জব্দ করতে পারবে ওয়াশিংটন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক যদি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত থাকে তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে চীন। বেইজিং জানায়, আন্তর্জাতিক আইনে কিংবা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এ ধরনের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই। চলতি বছর এপ্রিলেও পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে বেলারুশ ও চীনের 4 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
মার্কিন এই নিষেধাজ্ঞা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন এমন পদক্ষেপ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রমে তেমন পরিবর্তন আনবে না, বরং নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলামাবাদ তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। প্রবাল প্রাচীর পরিচিত পানির নিচের রেন ফরেস্ট হিসেবে এটি সমুদ্রের নিচের জীববৈচিত্র্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। হুমকির মুখে পড়া এই প্রবাল প্রাচীরের জীববৈচিত্র্য রক্ষায় মান্তারে মাছের আদলে বায়োমিমেটিক রোবট তৈরি করেছে চীনের একদল তরুণ বিজ্ঞানী। এই রোবট অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নজর রাখতে পারবে দুর্বল কোরাল প্রাচীরের উপর। দেখে মনে হতে পারে এটি সামুদ্রিক মাছ মান্তারে সাঁতার কেটে চলেছে পাখনা মেলে, তবে মান্তারে মাছের মতো দেখতে হলেও এটা আসলে অত্যাধুনিক একটি বায়োমিমেটিক রোবট, যার কাজ সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ উপাদান প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র রক্ষা করা। চমৎকার ক্ষমতা সম্পন্ন এই রোবট দুর্বল প্রবাল প্রাচীরের ওপর শুধু নজর রাখতে পারবে তা নয়, রক্ষাও করতে পারবে। মান্তারে মাছের আদলে অত্যাধুনিক বায়োমিমেটিক এই রোবট তৈরি করেছে চীনের একদল তরুণ বিজ্ঞানী। এই বায়োমিমেটিক মাছটি বানানোর সময় আমরা বিভিন্ন প্রাণী সম্পর্কে পড়াশোনা করেছি। প্রত্যেকটি প্রাণীরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। মান্তারে মাছটি সামনে ও পেছনে দুদিকেই সাঁতার কাটতে পারে এবং দ্রুত মোড় নিতে পারে। শুধু তাই নয়, ব্যাকফ্লিপেও পারদর্শী এটি। সর্বোপরি এত সুবিধা থাকার কারণে আমরা যতগুলো বিষয় নিয়ে গবেষণা করেছি, এটাই সবচেয়ে সেরা ছিল। পৃথিবীর প্রায় 70% সমুদ্র, যার একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রবাল প্রাচীর। খুবই বৈচিত্র্যময় এর বাস্তুতন্ত্র ভূমিকা রাখে অন্যান্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবেও। সমুদ্র তলদেশের 1/2-এরও কম অংশ জুড়ে আছে প্রবাল প্রাচীর, কিন্তু এটি প্রায় 25% সামুদ্রিক প্রাণীর জন্য উপকারী। মানব সৃষ্ট নানা কারণে হুমকির মুখে পড়েছে চমৎকার এই বাস্তুতন্ত্র। প্রবাল প্রাচীরের কোনো ধরনের ক্ষতি ছাড়াই কাজ করার ক্ষমতা আছে এই অত্যাধুনিক বায়োমিমেটিক রোবটের। কিছু সীমাবদ্ধতা থাকলেও এই রোবটটি নিয়ে আশাবাদী নির্মাতারা। কাকুলি আখতার, সময় সংবাদ। স্পেসওয়াকের ঐতিহাসিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 মহাকাশচারী। ক্রু ড্রাগন ক্যাপসুলটি রোববার সফলভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শিল্পের ক্ষেত্রে এই মিশনকে বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছে নাসা। রোববার ভোর রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল। ঐতিহাসিক অভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন পোলারিস ডন মিশনের মহাকাশচারীরা। ভ্যানকুভারের জ্যারেড আইজাকম্যানের নেতৃত্বে মহাকাশে হাঁটার অভিযানের এই মিশনটি ছিল 5 দিনের। তার সঙ্গে আরও ছিলেন 3 জন নভোচারী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, মহাকাশে হাঁটার জন্য এটিই ছিল প্রথম বাণিজ্যিক মিশন। গেল মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হন 4 মহাকাশচারী। মহাশূন্যে পৌঁছানোর পর তারা ক্রু ড্রাগন ক্যাপসুলে ওঠেন। কক্ষপথে পৌঁছানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো স্পেসওয়াক করেন মিশনের 2 নভোচারী। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট 4-এর প্রতিষ্ঠাতা ও সিইও ভ্যানকুভারের জ্যারেড ক্যাপসুল থেকে বেরিয়ে প্রায় 15 মিনিটের ব্যবধানে মহাকাশে হাঁটেন। এর মধ্য দিয়ে মহাকাশে স্পেসওয়াক করা প্রথম অপেশাদার নভোচারী হওয়ার খ্যাতি অর্জন করেন তিনি। তাকে অনুসরণ করে ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন মিশন বিশেষজ্ঞ ও স্পেসএক্সের প্রকৌশলী সারা গিলিস। তারা প্রায় 10 মিনিট করে মহাকাশযানের বাইরে কাটান। অভিযানে অংশ নেওয়া বাকি 2 জন ক্যাপসুলের ভেতরেই ছিলেন। বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শিল্পের ক্ষেত্রে এই মিশনকে বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছে নাসা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে মনোমুগ্ধকর এলইডি লাইট ডিসপ্লে। স্থানীয় সময় শুক্রবার শুরু হয় এই ভিন্ন ধর্মী প্রদর্শনী। ভ্রমণপ্রেমী কানাডার নাগরিক নরম্যান্ড ল্যাটোরিট এই আয়োজনের উদ্যোক্তা। প্রায় 2 কোটি এলইডি লাইট ব্যবহার হয়েছে জমকালো এই প্রদর্শনীতে। শুভ্র ফুলে ঘেরা ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা মেলে ডাইনোসর, হাতি, বানর, পেঙ্গুইন সহ নানা প্রাণীর প্রতিকৃতি। এর সবকিছুই তৈরি হয়েছে এলইডি লাইট দিয়ে। ভিন্নধর্মী এই প্রদর্শনীর আয়োজন চলছে সিঙ্গাপুরে।
প্রদর্শনীটির উদ্যোক্তা কানাডার নাগরিক নরম্যান ল্যাটোরেট এর নাম দিয়েছেন ইলুমি। জাপানিজ শব্দটির বাংলা অর্থ আলোকিত করা। ভ্রমণপ্রেমী ল্যাটোরেটের ভাষ্য, এই প্রদর্শনীর থিম ভ্রমণ থেকে পাওয়া অভিজ্ঞতা আর কল্পনার সংমিশ্রণে তৈরি। এলইডি লাইট দিয়ে তিনি 9টি ভিন্ন দুনিয়া সৃষ্টির চেষ্টা করেছেন। এই কাজ শেষ করতে আমাদের প্রায় 6 সপ্তাহের মতো সময় লেগেছে। আমাদের দলে 100 জন লোক আছে, তাদের মধ্যে 25 জন স্থায়ী আর বাকিরা স্থানীয়। জঙ্গল, ডাইনোসর, উইন্টার ওয়ান্ডারল্যান্ড আর বালুময় পাহাড় সহ সবকিছুই তৈরি হয়েছে এলইডি লাইট দিয়ে। ব্যবহার করা হয়েছে প্রায় 2 কোটি লাইট। উদ্যোক্তারা জানান, একটি বৈদ্যুতিক গাড়ি চালাতে 1 বছরে যতটুকু বিদ্যুৎ খরচ হয়, 5 মাস ব্যাপী এই আয়োজনে ঠিক ততটাই বিদ্যুৎ খরচ হবে। প্রদর্শনী দেখে যার পরনায় মুগ্ধ দর্শনার্থীরাও। কৌতূহলের দৃষ্টি নিয়ে তারা ঘুরে ঘুরে দেখছেন লাইট দিয়ে তৈরি বিভিন্ন প্রতিকৃতি। Stepping in, it feels like going into a different world because there are different themes and different sort of immersive experiences. So I think it's a good time to hang out with friends and family here. স্থানীয় সময় শুক্রবারে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। 2019 সালে এলইডি লাইটের এমন প্রদর্শনীর আয়োজন হয়েছিল কানাডার মন্ট্রিলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবে গুলি, নিরাপদে আছেন সাবেক প্রেসিডেন্ট। অস্ত্রসহ সন্দেহভাজন 1 জন আটক। যুক্তরাষ্ট্রের সহিংসতার স্থান নেই মন্তব্য কমলার। বাংলাদেশিদের নিয়ে মোদির বিস্ফোরক মন্তব্য। ভারতের ঝাড়খণ্ডে অনুপ্রবেশের অভিযোগ। সহায়তায় খোদ রাজ্যের ক্ষমতাসীন দল জেএমএম। নিরাপত্তাহীনতায় বাসিন্দারা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।